পরের বাড়ির লোকের কথায় কি নিজের সাজানো সংসারটা এভাবেই ভেঙে যাবে? কে সেই ব্যক্তি যে শাশুড়ি আর বৌমার এই পবিত্র সম্পর্কে বিষ ঢেলে দিল? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শান্তপুর গ্রামের একটি ছোট্ট সুন্দর বাড়ি। সেখানে থাকতেন বিধবা মা নীলিমা দেবী এবং তার ছেলে লিখন। সম্প্রতি লিখন বিয়ে করেছে। তার বউয়ের নাম হলো তনুশ্রী। তনুশ্রী খুবই লক্ষ্মী মেয়ে। সে খুব সকালে ঘুম থেকে উঠতো এবং বাড়ির সব কাজ একাই করত। তনুশ্রীকে পেয়ে নীলিমা দেবীও খুব খুশি ছিলেন। ও মা, আর কত কাজ করবে বলো তো মা? সেই ভোর থেকে দেখছি তুমি এক নাগাড়ে খাটাখাটনি করেই যাচ্ছ। যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে এসেছো, একদিনের জন্য তো তোমাকে স্থির হয়ে বসে থাকতে দেখলাম না। যা সামনে পাও তাই নিয়েই পড়ে থাকো। সরো তো মা, এবার অনেক হয়েছে, বাকিটা আমি সামলে নিচ্ছি। তোমারও তো শরীরের ওপর দিয়ে অনেক যাচ্ছে, একটু বিশ্রামের দরকার। যাও মা, গিয়ে একটু হাত পা ছড়িয়ে জিরিয়ে নাও গিয়ে। আরে মা, আপনি কেন কষ্ট করে এখানে উঠে আসলেন? আমার তো সামান্য একটু কাজ বাকি আছে, ওইটুকু করলেই হয়ে যাবে। আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম করুন। আর মা, আমি এই বাড়ির বৌমা বলে কি ঘরের কাজ করতে পারি না? এই বাড়িটা তো এখন আমারও। আরে মা, আমি কি সেটা বলেছি? এই সংসারটা তো এখন তোমারই মা। আমি আর কতদিনই বা বাঁচবো বলো? শরীরের যা অবস্থা, দিন তো ফুরিয়ে এসেছে। কিন্তু তুমি যদি এখন থেকে এভাবে এক নাগাড়ে কাটতে থাকো, তাহলে কি আমার দেখতে ভালো লাগে বলো মা? চিন্তা করবেন না মা, আপনি তো এত বছর এই সংসার আগলে রেখেছেন। এবার না হয় আপনার মেয়েকে দায়িত্বটা দিন। এখন আপনার আরাম করার সময়। আমি তো বাপের বাড়িতেও সব কাজ করতাম, এখানেও ঠিক সামলে নেব। তুই যে আমায় একটা কুটো নাড়তে দিবিনি, সেটা আমি তোর কথা শুনেই বুঝে গেছি রে মা। ঠিক আছে, তুই যখন কাজগুলো করতে চাইছিস তা কর। তবে শোন, কোনো অসুবিধা হলে আমায় কিন্তু বলবি। ঠিক আছে মা, এবার যান তো, ঘরে গিয়ে একটু বিশ্রাম নিন। এভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনার আবার কোমরের ব্যথা শুরু হয়ে যাবে। দেখতে দেখতে এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায়। মা, অনেক দুপুর হয়েছে, এবার খেয়ে নিন। শরীর খারাপ করবে তো। চলুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। তুই যে আমায় খেতে বলছিস মা, তুই নিজেই তো এখনো খাসনি। যদি খেতেই হয় তবে দুজনে একসাথেই খাবো। আমি একা কেন খাবো বলতো? না মা, আপনার ছেলে কাজ থেকে আসুক, তারপর আমরা দুজনে একসাথেই খাবো। এখন চলুন, আগে আপনাকে খাবার দেই। দেখো মেয়ের কাণ্ড, তুই যখন এখন খাবি না তখন আমাকে কেন বলছিস? ঠিক আছে, আগে আমার ছেলে ঘরে আসুক, তারপর আমরা তিনজন একসাথে খাবো। মা, আপনি দিন দিন খুব জেদি হয়ে যাচ্ছেন। দেখুন তো কত বেলা হলো। খিদে পেলেও কেন যে না করছেন? এই শরীরে কি এতক্ষণ না খেয়ে থাকা ভালো? আর ঠিক তখনই সেখানে নীলিমা দেবীর ছেলে লিখন চলে আসে। আরে, আজ আমি একই দেখছি। এখানে দেখছি শাশুড়ি আর বৌমা মিলে জম্পেশ গল্পে মেতেছে। তামা, কি এমন গোপন আলোচনা চলছে শুনি? আমাকেও একটু ভাগ দাও, আমিও দেখি তোমাদের গল্পের বহর কতদূর। ও মা, তুমি চলে এসেছো, খুব ভালো হলো। আমি আর মা এখানে বসে তোমারই অপেক্ষা করছিলাম। কেন গো গিন্নি, কোনো খুশির খবর টবর আছে নাকি যে আমি আসলে খবরটা দেবে? তার জন্যই বুঝি চাতক পাখির মতো আমার পথ চেয়ে বসে আছো? কি হয়েছে বলো তো দেখি গিন্নি। না গো, তেমন কিছু না। আমি আর মা তোমার জন্যই বসে আছি। মা তো জেদ ধরেছে তুমি না ফিরলে খাবেই না। আমি কত বললাম, কিন্তু মা আমার কোনো কথাই শুনলো না। মা, এটা কিন্তু তোমার একদম অন্যায়। এতটা দুপুর হয়ে গেল অথচ তুমি এখনো পর্যন্ত কিচ্ছু খাওনি। একবারও কি নিজের শরীরের কথা ভেবে দেখেছো মা? যদি একবার শরীরটা খারাপ হয় তখন কি হবে বলো তো? তখন আর কি হবে রে বাবা, আমার কিচ্ছু হবে না। শরীর একটু খারাপ হলে বড় জোর বিছানায় শুয়ে থাকবো, কিন্তু এমন একটা হিরের টুকরো বৌমা ঘরে এনেছি, যার ভালোবাসার সেবা পেলে আমি পরের দিন চাঙ্গা হয়ে যাব। আচ্ছা শোনো, তুমি এখন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো তো, আমি ওদিকে ভাত বাড়ছি। হ্যাঁ গো গিন্নি, আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি। তুমি ঝটপট ভাতটা বাড়ো তো, এমনিতেই আজ খুব খিদে পেয়েছে। তারা যখন এভাবে কথা বলতে থাকে, তখন পাশের বাড়ি থেকে দীপা সবকিছুই দেখতে থাকে এবং সে মনে মনে বলতে থাকে, দেখে আর পিত্তি জ্বলে গেল। কত দেখলাম এমন গুড় পিঠের মতো ভালোবাসা। নতুন বিয়ে হয়েছে তো, তাই সব সোহাগে ডগমগ করছে, যেন দুধে ভাতে মাখামাখি। দিনকাল যাক না একটু,
ওই মেকি পিরিত শুকিয়ে কাঠ হতে বেশি সময় লাগবে না বাপু। তখন দেখবো ওই মিষ্টি হাসি আর আদিক্ষেতা কোথায় যায়। আসল রূপটা বেরোতে দাও, তখন বুঝবে ঠেলা। আরে ও কাকি, কি করছো এখানে একা একা বসে? আরে দীপা বৌমা যে, এসো এসো, ভেতরে এসো বাপু, বসো। আমি তেমন কিছু করছি না গো মা, এই তো এমনিতেই বসে আছি। তা হঠাৎ কি মনে করি, শরীর ভালো আছে তো তোমার? হ্যাঁ কাকি, ভালোই আছি। তবে কাকি, তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। মানে, যদি তুমি কিছু মনে না করো তবেই কথাটা বলতে পারি। আসলে না বললেও আমার পেটের ভাত হজম হচ্ছে না। আমি আবার কি মনে করব? মনে করার কি আছে বলো তো? তোমার যা বলার আছে তুমি বলো। জানেন তো কাকি, আপনার এই বৌমাটিকে যেমন দেখেন, ও কিন্তু আদতে খুব একটা সুবিধের মেয়ে নয়। বাড়িতে আপনাদের সামনে খুব ভালো সেজে থাকে ঠিকই, যেন সাক্ষাৎ অন্নপূর্ণা, কিন্তু বাইরে ঘাটে আপনাদের নামে যা তা নিন্দা করে বেড়ায়। লোক হাসিয়ে আপনার আর আপনার ছেলের সম্মানটা ও একদম ধুলোয় মিশিয়ে দিচ্ছে। বুঝেছেন তো কাকি? তাই বলছি, একটু সাবধানে থাকবেন। আমি ঠিক তোমার কথাটা বুঝতে পারলাম না দীপা বৌমা, একটু ভালো করে বলো তো মা। আর আমার বৌমা, আমার বৌমা আবার কোথায় গিয়ে আমাদের নামে নিন্দা করলো? ও তো সারাক্ষণ ঘর সংসার আর আমার সেবা নিয়েই পড়ে থাকে। তোমাকে আর কি বলি বলো তো কাকি? সেদিন দুপুরবেলা পুকুর ঘাটে আমরা গ্রামের সব বউয়েরা মিলে বসেছিলাম। তা সেখানেই তোমার লক্ষ্মী বৌমা কি বলছিল জানো? তোমাদের বাড়ির নাকি কুটুটি পর্যন্ত নড়ে না ওর হুকুম ছাড়া। সে যা বলবে তুমি আর তোমার ছেলে নাকি তাই শুনতে বাধ্য। না না দীপা বৌমা, তোমার হয়তো কোথাও বড় ভুলও হচ্ছে মা, তুমি নিশ্চয়ই ভুল করছো। আমার বৌমা মোটেও এমন মেয়ে নয়, ও বড্ড সহজ সরল আর খুব ভালো মনের মানুষ। দেখো কাকি, আমি নিজের কানেই সব শুনেছি। কাউকে অন্ধের মতো বিশ্বাস করা একদম ভালো নয় কাকিমা। এখন সময় আছে, সবকিছু নিজের হাতে রাখো। সবকিছু বৌমার হাতে ছেড়ে দিও না। আমি তোমার ভালো চাই বলেই তোমাকে সাবধান করতে এলাম, বাকিটা তোমার ইচ্ছে। দীপার মুখ থেকে এসব কথা শোনার পরে নীলিমা দেবী কেমন যেন থমকে যায় এবং মনমরা হয়ে যায়। দীপা এমন ভাবে নীলিমা দেবীর কানে বিষ ঢেলে সেখান থেকে বাড়ি চলে যায়। এরপর থেকে নীলিমা দেবী কেমন যেন মনমরা এবং চুপচাপ হয়ে যায়। সে আর তার ছেলের বউয়ের সাথে তেমন কথা বলে না। মা, আপনার প্রিয় গরম খিচুড়ি আর বেগুন ভাজা করেছি, সব গুছিয়ে রেখেছি, চলুন ঝটপট খেয়ে নেবেন। আমার এখন খেতে মন চাইছে না, তুমি ওটা ঢাকা দিয়ে রেখে দাও, আমি পরে খেয়ে নেবো। মা, সকাল থেকে এমন মনমরা হয়ে আছেন কেন? আমার কোনো ভুল হলে বলুন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু প্লিজ এভাবে চুপ করে থাকবেন না। আমার কি হয়েছে তা আমি ভালো করে জানি। সামনে কত ভালো সাজার নাটক করো, আর বাইরে আমাদের নামে বদনাম করো, সব খবর আমি পেয়েছি। এসব আপনি কি বলছেন মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আবার কোথায় নাটক করলাম আর কোথায় আপনাদের নামে বদনাম করলাম? দেখো বৌমা, বাইরে তুমি আমাদের নামে কি বলে বেড়াও, তার সব খবরই আমার কানে আসে। মনে রেখো, দেওয়ালেরও কান আছে। নীলিমা দেবীর এমন কথা শুনে তনুশ্রীর মনটা অনেক খারাপ হয়ে যায়। আর তখনই সেখানে কাজে থেকে বাড়ি ফিরে আসে লিখন। কি হয়েছে গো তোমাদের? এত চিৎকার চেঁচামেচি কেন? রাস্তা থেকেই তোমাদের ঝগড়ার আওয়াজ শোনা যাচ্ছে। দেখ খোকা, তোর বউকে ভালোই ভালোই বারণ করে দিস, সে যেন এই বাড়ির মালকিন হতে না আসে। এই বাড়ি এখনো আমার, আমার কথাতেই সব কিছু চলবে। তুমি কি মাকে কিছু বলেছো নাকি? মা এমন ভাবে কেন কথা বলছে? না গো, আমি মাকে কোনো কথা বলিনি। মা কেন এমনভাবে ব্যবহার করছে তাও আমি জানি না গো। দেখ খোকা, তোকে একটা কথা বলি, আজকের পর থেকে তোর আর আমার সংসার আলাদা। তোর আলাদা থাকবি, আমি আলাদা থাকবি। নীলিমা দেবীর এমন কথা শুনে লিখন এবং তনুশ্রী অনেক অবাক হয়ে যায়। নীলিমা দেবীর বাড়িতে যখন চিৎকার চেঁচামেচি ঝগড়া হচ্ছিল, তখন পাশের বাড়ি থেকে দীপা সবকিছু ঘরে বসে শুনতে থাকে, আর সে শুনে অনেক মজা পেতে থাকে। বাহ, কাকির কানে বিষটা যা ঢেলেছি না, একেবারে মোক্ষম কাজ হয়েছে। শাশুড়ি বৌমার বড্ড পীড়িত ছিল, এখন বোঝো ঠেলা। সংসারে যা আগুন লাগিয়েছি ওটা নেভানোর সাধ্য আর কারণে। দেখেও শান্তি হচ্ছে, এবার শুধু মজা দেখার পালা।
পরের দিন সকালে তনুশ্রী যখন রান্নাঘরে রান্না করতে আসে ঠিক তখন তার শাশুড়ি সেখানে আসে। তুমি আবার রান্নাঘরে কেন এসেছো? কালকে তো বলেই দিয়েছি যে আমাদের হাড়ি আলাদা। মা, ভেবেছিলাম কালকের রাগ আজ কমে যাবে, তাই তো রান্না করতে এলাম। তোমার মতলব আমি বুঝে গেছি। আজ থেকে এই রান্নাঘরে তোমার আসা নিষেধ। তুমি নিজের ঘরে নিজের মতো রেঁধে খাও। মা, দোহাই আপনার, আমাদের পর করে দেবেন না। আপনাকে নিজের মায়ের মতোই ভালোবাসি। আর ভালোবাসার নাটক করতে হবে না, অনেক দেখেছি। এখন বিদায় হও তো দেখি। এর কিছু ঘন্টা পরে লিখন কাজে থেকে বাড়ি ফিরে আসে। ওগো, কি হয়েছে তোমার? তুমি এমন করে মন খারাপ করে বসে আছো কেন? কে কি বলেছে তোমাকে, বলো। বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি কারোর সাথে খারাপ ব্যবহার করিনি, ঝগড়াও করিনি। জানি না এটা কোন জন্মের পাপের সাজা। একই বাড়িতে আমরা সবাই আছি, অথচ কেউ কারোর সাথে কথা বলছি না। মা হঠাৎ তোমার সাথে এমন কেন করছে আমি কিছুই বুঝতে পারছি না। যে মা তোমাকে এত ভালোবাসতো সে কেন আজ রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না? তুমি মন খারাপ করো না গিন্নি, আমি জানি তুমি কতটা সরল, কিন্তু মা হঠাৎ এমন কেন বদলে গেলেন সেটা তো বুঝতে হবে। আচ্ছা, তুমি কি কাউকে মায়ের সাথে কথা বলতে দেখেছো? হ্যাঁ গো, কাল পাশের বাড়ির দীপা দিদি আসার পর থেকে মা কেমন যেন পাল্টে গেছেন। আচ্ছা গিন্নি, এবার আমি সব বুঝতে পেরেছি। তুমি আর মন খারাপ করো না, শুধু একটা কাজ করো। ওই দীপা বৌদি আমাদের বাড়িতে কখন আসছে আর কার সাথে কি কথা বলছে তার উপর একটু কড়া নজর রাখো। আমি নিশ্চিত এর পেছনে ওরই কোনো কারসাজি আছে। দেখতে দেখতে শাশুড়ি ও বৌমার আলাদা হওয়ার বেশ কিছুদিন কেটে যায়। তা ও নতুন বউ, গ্রামে তো এখন তোমাদের নিয়ে ভালোই চর্চা হচ্ছে দেখছি। তা আমরা যেটা শুনছি সেটা কি সত্যি নাকি? তোমরা কি বলছো ঠিক বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো তো কি শুনেছো। শুনলাম তুমি আর তোমার শাশুড়ি নাকি আলাদা হয়ে গেছ। কথাটা কি সত্যি নাকি গো? লোকে তো এখন এসবই বলা বলি করছে। হ্যাঁ গো দিদি, এই কথাটা একদম সত্যি। আমার শাশুড়ি মা আমাদের আলাদা করে দিয়েছে। দেখো নতুন বউ, তোমার শাশুড়ি কিন্তু সুবিধার মানুষ নয়। সে পাড়ায় পাড়ায় তোমার বদনাম করে বেড়াচ্ছে। সেদিন তো বলছিল তোমাকে পছন্দ নয় বলে তোমার স্বামীর নাকি আবার বিয়ে দেবে। ভুল করে তোমাকে ঘরে তুলেছে। আমি শুনে আর চুপ থাকতে পারলাম না, তাই তোমাকে বললাম। কি বলছো এসব দীপা দিদি? মা এসব কথা বলেছে? না না, এটা হতে পারে না। আমার জীবনটা কি তবে এভাবেই শেষ হয়ে যাবে? আমরা আর কি বলবো বলো তো? নতুন বউ তোমার শাশুড়ি এসে যদি এমনভাবে কথা বলে আমাদের কি করার আছে বলো তো? এসব শুনে তনুশ্রীর মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপর সে বাড়ি চলে যায়। মা, আপনি গ্রামের সবার কাছে আমার নামে কি বলে বেড়াচ্ছেন? আমায় যা বলার বলেছেন, ঠিক আছে, কিন্তু আমার স্বামীর আবার বিয়ে দেবেন? এসব কি আবল তাবল বলছিস বৌমা? আমি পাড়ার লোকদের কাছে তোর নামে বদনাম করতে যাব কেন? আর ছেলের আবার বিয়ে দিব? ও মা, এমন অলক্ষণে কথা আমি স্বপ্নেও ভাবিনি। কে তোকে এসব মিথ্যে কথা শেখালো শুনি? এরপর তনুশ্রী পুকুর ঘাটে দীপা তাকে যেসব কথা বলে সব কথা তার শাশুড়িকে বলে। এসব কথা শোনার পরে তার শাশুড়ি তাকে বলে, দেখো বৌমা, আমি তোমার নামে কারো কাছে কোনো কথা বলিনি। আর এই দীপার কাছে তো তুমি আমার নামে অনেক আজে বাজে কথা বলেছো। আচ্ছা ঠিক আছে মা, এমনভাবে আমাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি না করে চলুন মা ওই দীপা দিদির কাছে যাই। এরপর তারা দুজনে দীপার বাড়িতে যায়। গিয়ে দীপাকে ডাকতে থাকে। তখন দীপা এবং দীপার স্বামী বাহিরে আসে। যখন দীপাকে তারা সবকিছু জিজ্ঞাসা করে, দীপা তখন কোনো উপায় না পেয়ে নিজের দোষ স্বীকার করে নেয়। হ্যাঁ, আমি এসব করেছি। তোমরা শাশুড়ি বৌমা মিলেমিশে হাসি খুশিতে থাকবে, এটা আমি সহ্য করতে পারছিলাম না। তোমাদের এই মিল দেখে আমার ভেতরটা হিংসায় জ্বলত। তাই আমি ইচ্ছে করেই দুজনের কানে বিষ ঠেলেছি, যাতে তোমাদের সুখের সংসারে আগুন লাগে। আমাকে তোমরা ক্ষমা করে দাও গো। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তোমাদের শাশুড়ি বৌমার অটুট ভালোবাসা দেখে হিংসায় আমি এই আগুন লাগিয়েছিলাম। কথা দিচ্ছি, জীবনে আর কোনোদিন কারো ক্ষতি করব না। আমাকে একটা শেষ সুযোগ দাও, আমি আর কোনোদিন এমন কাজ করব না। দেখ দীপা, তোকে শেষবারের মতো সাবধান করছি। আজকের পর থেকে যদি আমার বাড়ির সীমানায় তোকে দেখেছি, তবে তোর একদিন কি আমার একদিন। আর যদি কখনো আমাদের নামে উল্টাপাল্টা কথা বলিস, তবে কিন্তু তোকে এই গ্রাম ছাড়া করে ছাড়বো। মনে রাখিস, এটা কিন্তু কথা নয়, এটা আমার শেষ হুঁশিয়ারি। দি, তোমাকে একটা শেষ কথা বলি, কারো ভালো করতে না পারো অন্তত মন্দ করতে যেও না।
মনে রেখো, অন্যের সাথে আজ যা করবে তার 10 গুণ খারাপ একদিন তোমার সাথেও হতে পারে। প্রকৃতির বিচার থেকে কেউ রেহাই পায় না দিদি, এটা মাথায় রেখো। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে জানাতে একদম ভুলো না। তোমরা কি চাও পরের ভিডিওতে তোমার নাম বলি? তাহলে ঝটফট কমেন্টে তোমার নামটি লিখে দাও। আর হ্যাঁ, আমাদের পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।